যে আজকের মূল আলোচ্য বিষয় আরো একবার বলি যে কোনো ভাব কিভাবে সহজে বিচার করব। সেই বিচার করার ক্ষেত্রে আমি আগেই বলেছি কতগুলো বিষয়, প্রাইমারি বিষয়, সেগুলো আমাদেরকে জানতে হবে। সেই প্রাইমারি বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে কেন্দ্র, কোণ, দুস্থান, তিসরা, এগুলোকে কিন্তু আগে জানতে হবে। এবং আমরা যারা জ্যোতিষ চর্চার সঙ্গে একটু আধটু যুক্ত আছি সবাই জানি। তাহলেও আমি আরো একবার সকলকার জন্য এই বিষয়টাকে বলি, যেটা যে কেন্দ্র হচ্ছে ১, ৪, ৭, ১০, অর্থাৎ ১ মানে হচ্ছে লগ্ন, চতুর্থ, ৪ মানে চতুর্থ, ৭ হচ্ছে সপ্তম, আর ১০ হচ্ছে দশম। আমরা আমাদের জ্যোতিষের ভাষায় বলি যে ১, ৪, ৭, ১০ সেটা হচ্ছে যে কেন্দ্র, আর কোণ হচ্ছে ১, ৫, ৯। দুস্থান কি? দুস্থানের মধ্যে ৬, ৮ এবং ১২। মারক হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম। এছাড়াও তিসরা তৃতীয়, ষষ্ঠ, একাদশ, অনেকে দশম বলে। একে আবার উপচয় স্থানও বলে। উপচয় মানে অপচয়ের উল্টো, অর্থাৎ এখানে যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে কিন্তু যেটা ভালো ফল দেবে। তারও ইতিহাস আছে, তারও জায়গা আছে, সেগুলো আমি পরবর্তী ক্ষেত্রে যাব। তাহলে এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এরপরে যেটা আসছে যে আমরা যেটা করব বিচার করতে গিয়ে অসুবিধাটা হবে আপনাদের কোন জায়গায়, যেটা আগে বিচারের ক্ষেত্রে প্রথম আমরা কি করব, যে আমরা জানি নৈসর্গিক শুভ গ্রহকে, নৈসর্গিক অশুভ গ্রহ কোনগুলো আমরা কিন্তু জানি। নৈসর্গিক শুভ গ্রহ বলতে আমরা বৃহস্পতি, শুক্র, চন্দ্র এবং বুধ, এগুলো আমরা জানি। অশুভ গ্রহ হচ্ছে রবি, মঙ্গল, শনি, রাহু এবং কেতু। এগুলো হচ্ছে নৈসর্গিক শুভ বা ইউনিভার্সাল শুভ গ্রহ বা ইউনিভার্সাল অশুভ গ্রহ বলা হচ্ছে। কিন্তু প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে এক একটা গ্রহ শুভ আছে এবং এক একটা গ্রহ অশুভ আছে। আমি ওইগুলোকে শুধু প্রেজেন্টেশনের মাধ্যম দিয়ে আপনাদেরকে কিন্তু সেই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করব, যেখানে নৈসর্গিক শুভ গ্রহ কোনগুলো আর নৈসর্গিক অশুভ গ্রহ কোনগুলো আপনারা একটু দেখে নিন। তাতে কি হবে, সুবিধে হবে বলার থেকেও। আমি মুখে বলে যাচ্ছি, প্রেজেন্টেশনটা আপনারা দেখুন যে মেষ লগ্নের পক্ষে কোন কোন গ্রহ শুভ, বৃষ লগ্নের ক্ষেত্রে কোন কোন গ্রহ শুভ, সেগুলো আপনারা এখন পরপর আপনারা দেখুন। তাহলে দেখুন এখানে যেটা মেষ লগ্নের পক্ষে শুভ গ্রহ কোনগুলো, মঙ্গল, রবি এবং বৃহস্পতি। কিন্তু মঙ্গল গ্রহ নৈসর্গিক পাপ গ্রহ, রবিও কিন্তু নৈসর্গিক পাপ গ্রহ। তারপরও মেষ লগ্নের পক্ষে এই গ্রহগুলো কিন্তু শুভ হচ্ছে। বৃহস্পতি তো যেটাকে নৈসর্গিক শুভ গ্রহ আছে, মেষ লগ্নের ক্ষেত্রেও কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ। এর পরবর্তী ক্ষেত্রে বৃষ লগ্নের ক্ষেত্রে আমরা যাব। বৃষ লগ্নের শুভ গ্রহ কে কে? সেটা হচ্ছে শুক্র, রবি, বুধ এবং শনি। এটা হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। শনি এবং রবি এরা নৈসর্গিক অশুভ গ্রহ হওয়া সত্ত্বেও কিন্তু বৃষ লগ্নের ক্ষেত্রে এরা শুভ হয়েছে। তার কারণটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে যে শনিটা হচ্ছে নবমপতি এবং দশমপতি, অর্থাৎ রাজ্যকারী। কেন্দ্র আর কোণ যুক্ত হওয়ার অর্থ হচ্ছে রাজ্যক সৃষ্টি করে। আর বৃষ লগ্নের প্রতি রবি কেন শুভ গ্রহ হলো, তার কারণ হচ্ছে যে কেন্দ্রপতি যদি শুভ গ্রহ হয় তাহলে সেইটা আপনার সেই লগ্নের পক্ষে সেটা শুভ হবে। যদি কেন্দ্রপতি মানে হচ্ছে যে সরি ভুল বললাম, কেন্দ্রপতি যদি অশুভ গ্রহ হয়, এখানে কেন্দ্রপতি কে? রবি হচ্ছে কেন্দ্রপতি মানে চতুর্থপতি, সেই জন্য রবি কিন্তু এই লগ্নের পক্ষে শুভ গ্রহ। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে যেটা দেখবো সেটা হচ্ছে মিথুন লগ্ন। তাহলে মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহকে বুধ, শুক্র এবং শনি, এই তিনটে গ্রহ কিন্তু মানে হচ্ছে যে শুভ গ্রহ। শনি কেন শুভ গ্রহ? অষ্টমপতি হওয়ার সত্ত্বেও কিন্তু যেহেতু শনি আহ মিথুন লগ্নের পক্ষে নবমপতি বলেও কিন্তু অষ্টমের অশুভটাকে ধরা হয় না, সে নবমটাকে শুভ ধরার জন্য মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু শনিটা কিন্তু শুভ গ্রহ। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা যাব কর্কট লগ্ন। তাহলে কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভ গ্রহ কেন? চন্দ্র শুভ, বৃহস্পতিও শুভ, কিন্তু মঙ্গলটা অশুভ গ্রহ হওয়ার সত্ত্বেও কেন শুভ হলো? তার কারণ এও কিন্তু যেটা যে কেন্দ্র মানে কোণ এবং কেন্দ্র দুটো পতি, অর্থাৎ পঞ্চমপতি এবং দশমপতি দুটো পতি হওয়ার জন্য এখানে কিন্তু কর্কট লগ্নের ক্ষেত্রে
মঙ্গল অশুভ গ্রহ হওয়া সত্ত্বেও, নৈসর্গিক অশুভ গ্রহ হওয়ার সত্ত্বেও কিন্তু কর্কট লগ্নের পক্ষে মঙ্গল শুভ গ্রহ হলো। তারপরে আমরা যাব যেটা, সেটা হচ্ছে সিংহ লগ্ন। তাহলে সিংহ লগ্নে দেখা যাচ্ছে রবি, মঙ্গল এরা শুভ গ্রহ, বৃহস্পতি তো শুভ গ্রহ নৈসর্গিক, কিন্তু রবি আর মঙ্গলকে কেন শুভ গ্রহতে রূপান্তরিত করা হলো? তার একটাই কারণ হচ্ছে যে এখানে রবি হচ্ছে লগ্নপতি আপনার সিংহ লগ্নের পক্ষে, আর মঙ্গল হচ্ছে চতুর্থপতি এবং নবমপতি, এইটার জন্য কিন্তু শুভ গ্রহ। এবার প্রশ্ন আসছে যে সিংহ লগ্নের ক্ষেত্রে শনিটা কেন শুভ গ্রহ হলো না? শনি তো সপ্তমপতি। তাহলে আপনি বললেন যে সপ্তমপতি মানে কেন্দ্রপতি হলে সে শুভ হবে যদি অশুভ গ্রহ হয়, কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে শনি শুভ গ্রহ হবে না। তার মূল মৌলিক কারণটা হচ্ছে শুধু সে সপ্তমপতি নয়, তার সঙ্গে ষষ্ঠপতিও তিসরার দোষে দুষ্ট বলে, সেই জন্য কিন্তু এই ক্ষেত্রে শনিটা কিন্তু শুভ গ্রহ হলো না। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব কন্যা লগ্ন। তাহলে কন্যা লগ্নের ক্ষেত্রে আমাদের শুভ গ্রহ আছে বুধ, শনি এবং শুক্র। তাহলে বুধ শুক্রকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে শনিকে নিয়ে। তাহলে দেখা যাচ্ছে যেটা কন্যা লগ্নের পক্ষে শনিটা কোন পতি? পঞ্চমপতি এবং ষষ্ঠপতি। ষষ্ঠর অশুভ প্রভাব থাকা সত্ত্বেও যেহেতু পঞ্চমটা শুভ, সেই কারণের জন্য এক্ষেত্রে কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু শনিটাকে শুভ গ্রহ হিসেবে ধরা হয়। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা যাব সেটা হচ্ছে যে কন্যার পরে আসছি তুলা লগ্ন। তাহলে তুলা লগ্নের দিকে যদি আমরা যাই, তাহলে তুলা লগ্নের শুভ গ্রহকে, সেটা হচ্ছে বুধ, শুক্র এবং শনি। তাহলে বুধ আর শুক্রকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে শনিকে নিয়ে। কেন শুভ গ্রহ? তার একটাই কারণ যেটা, সেটা হচ্ছে চতুর্থপতি এবং পঞ্চমপতি রাজ্যকারী গ্রহ বলে শনি তুলা লগ্নের পক্ষে শুভ গ্রহ হলো। এর পরবর্তী ক্ষেত্রে যেটা দেখব সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন। তাহলে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহকে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এবং রবি। তাহলে মঙ্গল কি করে শুভ গ্রহ হলো? রবি কি করে শুভ গ্রহ হলো? দুটোই তো অশুভ গ্রহ। লগ্নপতি অলওয়েজ কিন্তু শুভ গ্রহ কিন্তু। তাহলে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে লগ্নপতি মঙ্গল সে শুভ গ্রহ, ষষ্ঠপতি হলেও কিন্তু ষষ্ঠপতির দোষটাকে এখানে কিন্তু ধরা হয় না, সে এখানে লগ্নপতিটাই প্রদান হলো। এর পরবর্তী ক্ষেত্রে রবি কি করে শুভ হলো? রবি শুভ হলো যেটা রবি হচ্ছে দশমপতি। তাহলে আমি বলেছি কি, কেন্দ্রপতি যদি শুভ গ্রহ হয়, এই অশুভ গ্রহ হয়, তাহলে সেটা সেই লগ্নের পক্ষে শুভ গ্রহ হবে। তাহলে রবিটা কিন্তু কেন্দ্রপতি মানে দশমপতি বলে বৃশ্চিক লগ্নের, সেই জন্য কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে রবি শুভ গ্রহ হলো। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা যাব সেটা হচ্ছে ধনু লগ্ন। তাহলে ধনু লগ্নের শুভ গ্রহকে, একটা হচ্ছে বৃহস্পতি, একটা হচ্ছে মঙ্গল, আর একটা হচ্ছে রবি। তাহলে বৃহস্পতিকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, যেটা সমস্যা সেটা হচ্ছে রবি আর মঙ্গলকে নিয়ে। তাহলে এক্ষেত্রে দেখব যেটা ধনু লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি মঙ্গল হলেও, মঙ্গল দ্বাদশপতি হওয়ার সত্ত্বেও কিন্তু পঞ্চমপতি শুভ বলে, সেই জন্য কিন্তু ধনু লগ্নের মঙ্গলকে আমরা শুভ গ্রহ বলছি, ঠিক সেম অ্যাজ এখানে রবিকে শুভ গ্রহ বলছি নবমপতি বলে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ধনুর পরে মকর লগ্ন। তাহলে মকর লগ্নের ক্ষেত্রে কোন গ্রহ শুভ? একটা হচ্ছে শনি, শুক্র আর বুধকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কারণ শুক্র এবং বুধ নৈসর্গিক শুভ গ্রহ। তাহলে শনিটা কেন শুভ গ্রহ? তার কারণ হচ্ছে মকর লগ্নের পক্ষে লগ্নপতি এবং দ্বিতীয় পতি দুজনেই কিন্তু শনি নিজে। দ্বিতীয় পাপ হওয়ার সত্ত্বেও লগ্নপতি শনি হওয়ার জন্য, সেই জন্য কিন্তু মকর লগ্নে শনিটা শুভ গ্রহ। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের পক্ষে শুভ গ্রহকে শনি, শুক্র, বুধ এবং রবি। দুজনকে নিয়ে সমস্যা। প্রথম জন যিনি, তিনি হচ্ছেন শনি, দ্বিতীয় জন সেটা হচ্ছে রবি। তাহলে এরা দুজন কি করে শুভ হলো? কুম্ভ লগ্নের পক্ষে লগ্নপতি এবং দ্বাদশপতি দুজনেই কিন্তু শনি। তাহলে দ্বাদশপতি অশুভ হলেও লগ্নপতি শুভত্বের জন্য এই শনিটা এই লগ্নের পক্ষে শুভ হলো। এবার যেটা আসছে সেটা হচ্ছে রবি। এই রবিটা কি করে শুভ হলো? আমি আগেও বলেছি যে রবি কুম্ভ লগ্নের ক্ষেত্রে রবি কিন্তু সপ্তমপতি হওয়ার জন্য সে কিন্তু শুভ হলো।
এর পরবর্তী ক্ষেত্রে দেখব সেটা হচ্ছে মীন লগ্ন। তাহলে মীন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র শুভ গ্রহ, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু মঙ্গল কি করে শুভ গ্রহ হলো? মঙ্গল দ্বিতীয় পতি এবং নবম পতি। তাহলে দ্বিতীয় পতি অশুভ হওয়া সত্ত্বেও নবম পতির শুভত্বর জন্য কিন্তু এই বৃশ্চিক মীন লগ্নের ক্ষেত্রে মঙ্গলটা কিন্তু শুভ গ্রহ হলো। আমাদের কলেজে যে সমস্ত ব্যাচগুলো খুব শর্ট টার্মে যে ব্যাচ চলছে, এইভাবে ধরে ধরে করানো হয় যাতে ছাত্রছাত্রীদের কোনো বুঝতে কোনো অসুবিধা হয় না, কেন হচ্ছে কি না হচ্ছে পুরো বিষয়টাই কিন্তু তাদেরকে করা হচ্ছে, যেটা আমরা 6 মাসের কোর্সে এইটার উপর মেনলি ফোকাস করেছি। যাই হোক, এর পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের একটা কোর্স শুরু হচ্ছে, সেটা এই এপ্রিল থেকে আমরা শুরু করবো, আবার 6 মাসের একটা কোর্স শুরু করব, যেখানে কিন্তু আমরা 12টা রাশি 9টা গ্রহ আর এই প্রিলিমিনারি যে বিষয়গুলো, প্রাথমিক বিষয়গুলোর উপর সব থেকে বেশি আমরা জোর দিয়েছি, যেখানে তাদের প্রেজেন্টেশনও আমি আপনাদের কাছে করব, মে মাসে তাদের প্রেজেন্টেশন করব। আগাম বলে রাখলাম, আপনারা সকলে উপস্থিত থাকবেন, থেকে সেই জায়গাটা আপনাদের হরোস্কোপ গুলো তারা মানে অ্যানালিসিস করবে আর কি। যাই হোক, এর পরবর্তী ক্ষেত্রে তার লগ্ন দিকটা গেল। এর পরবর্তী ক্ষেত্রে যেটা আছে গ্রহের শত্রু এবং মিত্র। গ্রহের শত্রু মিত্র কেন, এই বেসিক জায়গাগুলো না জানলে কিন্তু আমি যখন রুলস গুলো বলবো, কোনো রুলসই কিন্তু আসবে না, ব্রেনে ঢুকবে না কিন্তু। তাহলে এর পরবর্তী ক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে গ্রহের শত্রু এবং মিত্র, অর্থাৎ কোন কোন গ্রহগুলো কোন গ্রহ শত্রু আর কোন কোন গ্রহগুলো কোন গ্রহের মিত্র, সেই জায়গাগুলো কিন্তু আপনারা প্রেজেন্টেশনে কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন এখানে যে জায়গাগুলো আছে, এটা দৃষ্টি দিয়েছে শত্রু এবং মিত্র। এই শত্রু মিত্রর প্রেজেন্টেশনটা আপনারা দেখুন, রবির কে কে শত্রু কে কে মিত্র, এগুলো একদম প্রাথমিক জায়গা, এগুলো আমি বলছি না। আপনারা দেখুন যে রবির শত্রু আছে শুক্র, শনি, মিত্র হচ্ছে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, সম হচ্ছে বুধ, চন্দ্রের কোনো শত্রু নেই, মিত্র হচ্ছে যে রবি, বুধ, সম হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং শনি। এইভাবে পরপর আমরা যদি প্রত্যেকটা জায়গা দেখি, তাহলে এই শত্রু এবং মিত্র এইটাও কিন্তু আমরা প্রেডিকশনের ক্ষেত্রে কিন্তু লাগবে। এর পরবর্তী ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে গ্রহের উচ্চস্থান এবং কিন্তু নিচস্থান, অর্থাৎ কোন গ্রহ কত কোথায় উচ্চস্থ হয়েছে, কত ডিগ্রিতে, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু জানতে হবে। দেখা যায় যে রবি মেষ রাশিতে 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ হয়, চন্দ্র বৃষ রাশিতে 0 থেকে 3 ডিগ্রি উচ্চস্থ হচ্ছে, রাহুটাকে আমি যদি বাদই দিই তবুও যদি দেখি 30 থেকে 20 ডিগ্রি রাহু মিথুন রাশিতে শুভ ফল দিচ্ছে বলছে। আচ্ছা, মেন যদি দেখি বৃহস্পতি 0 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কিন্তু কর্কট রাশিতে উচ্চস্থ, বুধ 0 থেকে 15 ডিগ্রি, শনি 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ হচ্ছে তুলা রাশিতে, ঠিক সেম অ্যাজ মঙ্গল মকর রাশিতে 0 থেকে 28 ডিগ্রি পর্যন্ত, এবং শুক্র মীন রাশিতে 0 থেকে 27 ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ হচ্ছে। ঠিক রিভার্স ব্যাপারটা হবে যখন সেই গ্রহটা নিচস্থ হবে, কিন্তু ঠিক তত ডিগ্রিতে গিয়ে কিন্তু নিচস্থ হবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু প্রাথমিক লেভেল, এইটা প্রথম আমরা বলে নিলাম। এবার যখন আমি ফর্মুলা গুলো বলবো, তাও যেটা সুবিধে হবে আপনাদের বুঝতে, না হলে কিন্তু আমি যদি মাঝখান থেকে বলি তাহলে কিন্তু সেই জায়গাটা অতটা কিন্তু আসবে না, যেটা আমরা একদম বেসিক জায়গা ধরেই 6 মাসের কোর্সটার উপর সব থেকে বেশি কিন্তু আমরা গুরুত্ব দিয়েছি। আচ্ছা, এর পরবর্তী ক্ষেত্রে প্রথম সূত্রটা কি আছে, কি করে হাউ টু জাজ হরোস্কোপ, খুব সহজে কি করে বিচার করব, যে কোনো ভাব কিভাবে বিচার করব। তাহলে প্রথম যে সূত্র আছে সে 1 নম্বর সূত্র, যে কোন লগ্নের মানে কোন কোন লগ্নের কোন গ্রহ শুভ এবং কোন গ্রহ অশুভ, মানে সেটা তো আমি আগেই আলোচনা করলাম সে বিষয়টা, এগুলোকে আপনাকে দেখে দেখে নিতে হবে। এবার যেটা আসছি রুলস এর ক্ষেত্রে, যেটা আসছি যে সকল ভাব শুভ গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট সেই ভাব শুভ হবে। আরো একবার বলছি, যে সকল ভাব বা পতি শুভ গ্রহ দ্বারা যুক্ত হবে সেই ভাব শুভ হবে। এখানে শুভ গ্রহ বলতে নৈসর্গিক শুভ গ্রহের কথা বলা হয়নি, কিন্তু বলা হচ্ছে যেটা যে লগ্ন হচ্ছে সেই লগ্ন সাপেক্ষে যে গ্রহটা শুভ, সেই যে শুভ গ্রহটা যে ভাব এবং পতির সঙ্গে যুক্ত হবে সেই ভাব এবং পতি শুভ ফল দেবে। এটা 1 নম্বর রুলস। নাম্বার 2 হচ্ছে যে কোনো ভাব বা পতি যদি শুভ গ্রহ দ্বারা যুক্ত মানে অশুভ গ্রহ দ্বারা যদি যুক্ত হয়, কোনো একটা ভাব অশুভ গ্রহ দ্বারা যদি যুক্ত হয়, দেখা গেল মেষ লগ্ন, মেষ লগ্নের অশুভ গ্রহকে শনি, সেটা
আপনার হচ্ছে দশমপতি এবং একাদশপতি, সে যখনই কর্কট রাশিতে ধরুন চতুর্থ বা পঞ্চম যে হাউসে বসবে, সেই ভাবের কিন্তু সে ক্ষতি করবে। তার কারণ হচ্ছে ওই মেষ লগ্নের পক্ষে ওই শনিটা কিন্তু অশুভ। এটা প্রাথমিক রুলস। পরবর্তী ক্ষেত্রে দেখানো হবে যে এটা একটা থাম রুল। পরবর্তী ক্ষেত্রে দেখানো হবে যে সে শুভ আছে না অশুভ আছে কতটা, সেটা পরবর্তী ক্ষেত্রে, কারণ যে রাশিতে বসে আছে সেই রাশির অধিপতি কি অবস্থার মধ্যে আছে, গ্রহটি যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রের মালিকটা কোন ঘরে বসে আছে, সেই ঘরের অধিপতি কোথায় আছে, সেইটা দেখলে পুরোটা কিন্তু আমরা সেই ভাব সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জায়গাটা কিন্তু আমরা বিচার করতে পারবো। এটা কিন্তু প্রাথমিক রুলস, কিন্তু যে বলা হচ্ছে অশুভ গ্রহ যে ভাবে গিয়ে বসে থাকবে সেই ভাব বা পতির ক্ষতি হবে। এটা প্রাথমিক রুলস। সেই রুলসটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে গিয়ে কিন্তু ব্রেক করা হবে, দেখানো হবে যে কিভাবে এই রুলসটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে যে গ্রহ যদি নিচস্থ হয় তাহলে কিন্তু শুভ ফল দেবে না। তাহলে কোন কোন গ্রহ কোন রাশিতে নিচস্থ হচ্ছে সেটা দেখিয়ে দেওয়া হলো। যেটা দেখানো হয়েছে, যেটা মেষ রাশিতে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত শনি গ্রহ কিন্তু নিচস্থ। এবার যে লগ্নের পক্ষে মানে বিচার আপনি করবেন, দেখা গেল নবমপতি, ধরা যাচ্ছে বৃষ লগ্ন, তাহলে বৃষ লগ্নের ক্ষেত্রে শনিটা নবমপতি এবং দশমপতি। সেই নবমপতি এবং দশমপতি শনি যখন মেষ রাশিতে অবস্থান করবে, তখন নবম এবং দশমের যে ফল, অর্থাৎ ভাগ্য এবং কর্ম বলতে যেটা বুঝি, সেই ভাব ফলের কিন্তু হানি হবে। কেন? তার মূল কারণটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে সেটা মানে হচ্ছে লগ্ন থেকে দুস্থানে আছে, 6, 8, 12-তে আছে, এটা দ্বাদশে আছে 1 নম্বর। নাম্বার 2 যেটা আছে, গ্রহটা কিন্তু নিচস্থ। এটা কিন্তু থাম রুল। এর পরবর্তী ক্ষেত্রে দেখানো হবে ওই শনি গ্রহটা ওখানে বসে থেকে যতটা খারাপ করার কথা ছিল ততটা খারাপ সে করেনি। কেন? তার কারণ হচ্ছে ওই ঘরের মালিক মঙ্গল, সে যদি কোনো কারণে ভালো হয়ে যায়, বা ওই শনি যে নক্ষত্রে বসে আছে, দেখা গেল ওই শনিটা শুক্রের নক্ষত্রে বসে আছে, সেই শুক্রটা কিন্তু ভালো পজিশন উচ্চস্থ আছে বা কেন্দ্র কোণ বা শুভ অবস্থায় আছে, তাহলে নবম এবং দশম পতির যে অশুভ ফল আপনারা ক্যালকুলেশন করছেন সেই ফল কিন্তু মিলবে না। কিন্তু জ্যোতিষটা মেলে না, তার অনেকগুলো কারণের জন্য মেলে না। কারণ আমরা যখন কোনো একটা হরোস্কোপ বিচার করছি, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, এটা যাওয়া মানে গ্রহটা আমরা খারাপ বা ভাবটা খারাপ না। তারপরও আরো অনেকগুলো বিচার আছে, যে বিচারগুলোকে একটু যদি আপনারা দেখে করেন তাহলে অবশ্যই কিন্তু সেই ভাব ফল পুরোটাই কিন্তু মিলবে। এর পরবর্তী ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা একদম থাম রুলস বলছি, যে কোনো গ্রহ ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে যদি বসে থাকে তাহলে কিন্তু সেই ভাব ফলের কিন্তু ক্ষতি হবে। এটা কিন্তু মানে হচ্ছে পূর্ণ সত্যি নয়। কেন পূর্ণ সত্যি নয় আমি বলে দিচ্ছি। অনেকেরই দেখবেন আপনার এখানে যারা উপস্থিত আছেন বা যারা ব্যবহারিক জ্যোতিষ করছেন, দেখলেন ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে একটা কোনো গ্রহ বসে আছে, কিন্তু দ্বাদশে গ্রহ বসে থাকার পরও যে খারাপটা আপনারা অঙ্ক করছেন সেই খারাপটা কিন্তু হয়নি, তার জীবনে যতটা ক্যালকুলেশন করছেন কিন্তু খারাপ হয়েছে। যে খারাপ হয়েছে সেই খারাপটা মানে হচ্ছে যে মেকআপ হয়ে গেছে। কি করে? ফর এক্সাম্পল, যে কারোর যদি বিশ্ব লগ্ন হয়, দেখা গেল চতুর্থপতি রবি, সে কিন্তু মেষ রাশি দ্বাদশে বসে আছে, তাহলে মেষ রাশিটা চতুর্থপতি দ্বাদশে বসে থাকার জন্য আপনি বলবেন তার লেখাপড়া হবে না, বা আপনি বলবেন তার বাড়িঘর থাকবে না, সবকিছু চলে যাবে, যা যা আমরা দ্বাদশ থেকে বলি, ব্যয় হয়ে যাবে। কিন্তু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখা যাবে যে সেই গ্রহটা, প্রথম কথা হচ্ছে ওই রবিটা উচ্চস্থ, 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে, যেটা ওই রবিটা যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রপতি যদি ওয়েল অ্যান্ড গুড পজিশনে থাকে, উচ্চস্থ বা কেন্দ্র কোণে থাকে, তাহলে চতুর্থ থেকে যেটা বিচার করছেন সেটা কিন্তু মিলবে না। এটা একটা দিক আছে। এবং মঙ্গল যদি শুভ অবস্থায়, ওই ঘরের মালিক সে যদি ভালো অবস্থায় থাকে, তাহলেও কিন্তু চতুর্থপতি দ্বাদশে গিয়েও কিন্তু আপনার শুভ ফল দেবে। এছাড়াও আরো একটা রুলস রেগুলেশন আছে, সেটা হচ্ছে যে কোনো ভাব যখন আপনি বিচার করবেন, সেই ভাবটা আপনাকে কিন্তু বিচার করতে হবে কোথা থেকে, এই ভাব থেকে কি অবস্থায় গ্রহটা বসে আছে। এটা কিন্তু অনেকেই বিচার করে না। দেখা গেল চতুর্থপতি
দ্বাদশে বসে আছে, কিন্তু চতুর্থ থেকে যদি আমি অঙ্ক কষি তাহলে দেখবো চতুর্থ নবম ভাবে কিন্তু ওই রবিটা কিন্তু বসে থাকার জন্য চতুর্থ থেকে যা বলেছে লেখাপড়া হবে না, অমুক হবে না, দেখা গেল সে 3টে বিষয় বা 4টে বিষয়ের উপর মাস্টার ডিগ্রি করেছে বা বিশাল তার এডুকেশন কোয়ালিফিকেশন হয়েছে, কিন্তু যেটা বলবেন পড়াশোনা করার ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হবে, এইটা প্রেডিকশন করতে পারি। কিন্তু জ্যোতিষে একটা খুব, আমি কথাটা বলি যে জ্যোতিষে না বলা খুব কঠিন, হ্যাঁ বলা কিন্তু খুব ইজি। কিন্তু আপনি না বলে দিলেন, এছাড়াও আরো অনেকগুলো রুলস আছে, রেগুলেশন আছে, যেগুলো কিন্তু যদি সঠিকভাবে আপনারা প্রয়োগ না করতে পারেন তাহলে জ্যোতিষ বিচারের ক্ষেত্রে কিন্তু ভীষণ প্রবলেম হবে বা জ্যোতিষটাকে মেলাতে সমস্যা কিন্তু তৈরি হবে। তার মানে আপনি কিন্তু চতুর্থপতি দ্বাদশে দেখলেন, দেখার পর আপনি কি বললেন যে তার লেখাপড়া হবে না, বাড়ি হবে না, অমুক হবে না, যা 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 বিষয়গুলো, যে তার তো যেটা ছিল সেটা চলে যাবে না, হয়তো সেটা করতে গিয়ে অনেক সমস্যা তৈরি হচ্ছে, যাবে না, তার কারণ হচ্ছে ভাব থেকে কিন্তু কেন্দ্রে গিয়ে বসে আছে। যদি একটা বাড়ি চলে যায় তাহলে দেখা যাবে আর একটা বাড়ি কিন্তু তার হয়ে যাবে, যেটা আপনারা সাধারণত বিচার করেন। আমার কাছে মূল বিষয়টা হচ্ছে যে আমরা কলেজে কিন্তু যখন শেখাই, অনলাইন বা অফলাইনে, ছাত্রদের কিন্তু এইভাবে কিন্তু ধরে শেখাই, যারা 6 মাসের ক্লাস করছে তারাও কিন্তু এইভাবে শিখছে কিন্তু, এবং খুব দ্রুত কিন্তু তারা সেই জায়গাগুলোকে কিন্তু কভার করছে, এবং তার নমুনা কিন্তু আগের 3 মাসের সেটাও আমি দেখিয়েছি, এবারে যারা করেছে তাদেরটাও দেখাবো, এর পরবর্তী ব্যাচ যারা আছে তাদেরটাও আমরা দেখাবো। দেখা যাচ্ছে বৃষ লগ্ন, সেই বৃষ লগ্নের শনিটা মকর রাশি আপনার বসে আছে, যেটা সেটা হচ্ছে যে কর্কট রাশিতে। তাহলে কর্কট রাশিতে যখন আপনি দেখবেন যে বৃষ লগ্নের 3য় হাউসে শনিটা বসে আছে, তার মানে নবম ভাব থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন সেটা কেন্দ্র ভালো হলো, তার নবমটা ভালো হলো, কিন্তু দশম থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু ষষ্ঠ হলো। তার মানে ভাগ্য ভালো হলো, কর্মটা অনেকটা স্ট্রাগল করে করতে হবে, কারণ ষষ্ঠ হচ্ছে লেবার বা পরিশ্রম, তার মানে অনেক বেশি পরিশ্রম করে কিন্তু তাকে জীবনে যে কোনো সাকসেস কিন্তু পেতে হয়েছে বা আগামী দিন কিন্তু হবে। তার মানে একটা গ্রহ যেটা বসে আছে শুধু ওইটুকু পার্ট দেখলে হবে না, সেটা ভাব থেকে কি অবস্থায় আছে, সে যে নক্ষত্রে বসে আছে নক্ষত্র থেকে কি অবস্থা আছে, মালিকের কি পজিশন আছে, সেই অনুযায়ীও কিন্তু যেতে হবে। ফর এক্সাম্পল যেটা জায়গা সেটা হচ্ছে যদি মিথুন লগ্ন হয়, মিথুন লগ্নের কিন্তু চতুর্থ ভাবটা পড়ছে সেটা হচ্ছে কন্যা রাশি, সেই কন্যা রাশিতে যদি বুধ বসে থাকে আপনারা কি বলবেন, চতুর্থপতি চতুর্থে বসে আছে, কিন্তু চতুর্থপতি চতুর্থে বসে থেকে তার পড়াশোনা বিশাল ভালো হবে, যা 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 বলেন, কিন্তু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে গিয়ে দেখবেন যে সেই জায়গাগুলো পাচ্ছেন না। তার কারণটা কি, দেখা গেল চতুর্থপতি সে কার নক্ষত্রে বসে আছে, সে কিন্তু চন্দ্রের নক্ষত্র, সেই চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশিতে নিচস্থ, অর্থাৎ ষষ্ঠে গিয়ে বসে আছে, তাহলে পূর্ণ ফল দিতে পারলো না। ঠিক সেম আস এরকম, আমি একটা বলছি, এরকম হাজার একটা রুলস রেগুলেশন আছে যেটা কিন্তু খুব সহজেই কিন্তু বিচারের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে, এবং এই বিষয়গুলোকে যদি আপনারা দেখেন তাহলে পুঙ্খানুপুঙ্খ বিচারের জায়গাটা কিন্তু আসবে, অর্থাৎ আপনারা পুরোটাই কিন্তু বিচার করতে পারেন, বিচারের কিন্তু কোনো সমস্যা আসবে না। এবার যেটা আছে, ভাব বা পতি বলবান না হলে শুভ ফল হবে না, অর্থাৎ যে গ্রহটা আপনি ক্যালকুলেশন করছেন সেই গ্রহটা মানে হচ্ছে যে তাকে, যেটাকে হচ্ছে শুভ হতে হবে। তাহলে শুভ হতে গেলে আমি যেটা বললাম কেন্দ্র, কোণ, এই জায়গাগুলো আসতে হবে, মানে প্রাথমিক জায়গা থেকে উচ্চস্থ যা 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 বিষয়গুলো আছে সেইগুলো হলে তবেই কিন্তু আপনি সেই গ্রহটা মানে সেই ভাব থেকে আপনি সঠিক বিচারটা করতে পারবেন। এর পরবর্তী ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা রুলস আছে, যেটা হচ্ছে কেন্দ্রপতি যদি অশুভ গ্রহ হয়, হ্যাঁ, তাহলে কিন্তু সে শুভ ফল দেয়, এটা যেমন রুলস আছে। আর একটা রুলস আছে, কেন্দ্রে যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে কিন্তু সে শুভ ফল দেয়। এর পরবর্তী ক্ষেত্রে পাপ গ্রহ যেগুলো আছে, পাপ গ্রহগুলো লগ্ন সাপেক্ষে যেগুলো পাপ গ্রহ, সেই লগ্ন সাপেক্ষ পাপ গ্রহগুলো তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ, যেটাকে আমরা তিসরা বলি, এই তিসরাই কিন্তু তারা শুভ ফল দেয়। যে তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা মানে হচ্ছে যে শুভ ফল পাই। এবার কি শুভ ফল পাচ্ছি কি পাচ্ছি না সেটা কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। এটা হচ্ছে উপচয় স্থান, অপচয়ের উল্টো হচ্ছে উপচয়, অর্থাৎ বৃদ্ধি করবে, নেগেটিভিটি নয় কিন্তু পজিটিভিটি বাড়াবে, এটা একটা দিক। তাহলে আমরা মূল জায়গাটাকে আমরা যদি দেখি, প্রাথমিক জায়গাটায় আমরা একটা ভাবকে যখন বিচার করব, তাহলে সেই ভাবকে বিচার করার ক্ষেত্রে আমরা আগে দেখব যে সেই যে ভাবটা আমরা বিচার করছি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ যা ভাব বিচার করি, ফর এক্সাম্পল আমরা একটা ভাব ধরলাম যে চতুর্থ ভাব বিচার করছি, সেই চতুর্থ ভাব এবং পতি
কি অবস্থার মধ্যে আছে এবং চতুর্থ ভাবের কারক গ্রহ কে, সেইগুলোকেও কিন্তু আপনাকে দেখতে হবে। তারপর কিন্তু একটা ভাব সম্বন্ধে আপনারা কিন্তু পুঙ্খানুপুঙ্খ জায়গাটাকে কিন্তু বিচার করতে পারবেন। প্রথম যেটা জায়গা আছে, ধরুন একটা যেকোনো ভাব, আমি ফর এক্সাম্পল আমি ধরছি লগ্ন ভাব। মানে যে লগ্ন ভাব যখন আমি বিচার করব, তখন আমি কিভাবে একটা লগ্ন ভাবকে বিচার করব? তাহলে লগ্ন ভাবকে প্রথম আমি যদি বিচার করি, তাহলে লগ্ন ভাবের কারক গ্রহকে স্বয়ং রবি, তার কি পজিশন আছে সেটা আমি দেখব। যেটাকে আপনার লগ্ন হলো সেই লগ্ন পতিকে, সেটাকে আমি দেখব তার কি অবস্থার মধ্যে আছে। লগ্নে কোনো অশুভ গ্রহ এসে অবস্থান করছে কিনা সেইটা আমরা দেখব। এবার একটা একটা জায়গা থেকে আসছি, দেখা গেল যে লগ্নপতি কেন্দ্র কোণ বা শুভ অবস্থার মধ্যে আছে, তার মানে লগ্নের শুভত্ব কিন্তু বাড়লো, ১ নম্বর। ২ নম্বর জায়গা, দেখা গেল যে লগ্নের শুভ গ্রহ মানে ওই লগ্নের পক্ষে যে গ্রহটা শুভ, সে লগ্নে এসে অবস্থান করছে, তাহলে লগ্নের আরো শুভত্ব বাড়লো। এর পরবর্তী ক্ষেত্রে দেখব যে সেই লগ্নের পক্ষে রবি শুভ গ্রহ হোক অশুভ গ্রহ হোক, সে শুভ অবস্থায় আছে কিনা। যদি দেখি যে সে শুভ অবস্থার মধ্যে আছে, শুভ মানে এতগুলো কন্ডিশন বললাম যে মিত্র ক্ষেত্র থাকতে হবে, শুভ নক্ষত্রে থাকতে হবে, শুভ গ্রহের দৃষ্টি থাকতে হবে, মানে যে যেগুলো বিষয়গুলো বললাম সেইগুলো থাকার পরে তবেই কিন্তু আপনি তাকে বলবেন যে লগ্নপতিটা তোমার ভালো। এবার এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখব যে এই মিলিয়ে কতটা লগ্নপতি শুভ হলো। কারণ যদি দেখেন যে লগ্নপতি উচ্চস্থ হয়েছে, ঠিক আছে, কিন্তু লগ্নপতি উচ্চস্থ হয়েছে কিন্তু লগ্নপতি যে নক্ষত্রে বসে আছে বা যে ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি তারা কিন্তু নিচস্থ বা অশুভ অবস্থায় আছে। সেক্ষেত্রে আপনি কিন্তু লগ্নের যে শুভত্বটা, সেই শুভত্বটা কিন্তু এতটা পাবেন না। কিন্তু অনেকের ক্ষেত্রে যেটা বলে যে ওই ষড়বর্গ বিচার, হ্যাঁ ষড়বর্গ বিচার করলে অনেক কিছু জিনিস আপনারা ওখান থেকে পেয়ে যাবেন, কিন্তু আমরা যারা প্রফেশনাল জ্যোতিষের সঙ্গে যুক্ত তারা কিন্তু অতটা আমরা সময় পাই না যে নবাংশ দেখা, দ্বাদশাংশ ভাব। কিন্তু আমরা যদি সেই গ্রহ কোন নক্ষত্রে কোন নক্ষত্রপতি কি পজিশন আছে সেইটা যদি আমরা পুরোটা পেয়ে যাই, আমরা যদি ওটা সঠিকভাবে বিচার করতে পারি, তাহলে কিন্তু ওইখানে যখন আপনারা অঙ্ক কষতে যাবেন যে নবাংশ, দ্বাদশাংশ, ত্রিংশাংশ যা যা বিচার করতে যাবেন আপনারা ষড়বর্গ, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন এখানে যা রেজাল্ট ওখানেও কিন্তু একই রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, কিন্তু আলাদা কিন্তু কিছু রেজাল্ট পাবেন না। সুতরাং এই পার্টটাকে কেউ যদি একটু ভালো করে অবগত হন, তাহলে কিন্তু বিচারের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। যেটা আমরা বারবার বলি, অনলাইন এবং অফলাইনে আমরা কিন্তু এইটার উপর সব থেকে বেশি কিন্তু গুরুত্ব দিচ্ছি। এইটা হলো মূল আজকের যে বিচার্য বিষয়টা, সেটা কিন্তু যে যে কোনো ভাব কিভাবে সহজে বিচার করে